প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি একেএম ইসলামউদ্দিন হায়দার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ নিয়ে। দুইটাই বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন। প্রথমে আসো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ হলো ইসি এবং ইইসি এর পরিবর্তিত রূপ। এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ইইউ হলো ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মুদ্রা, ইউরো, ইউরোপীয় সংসদ ইত্যাদি রয়েছে। ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যের সংখ্যা 751 এবং এটি ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে অবস্থিত। সদস্য রাষ্ট্রসমূহ: অস্ট্রিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস। ইইউ যুক্ত একমাত্র এশীয় দেশ চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক ও যুক্তরাজ্য। 2016 সালে যুক্তরাজ্য গণভোটের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। লক্ষ্য এবং উদ্দেশ্যে: ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সেগুলো হলো ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শান্তি প্রতিষ্ঠা, রাষ্ট্রগুলোর নাগরিকদের কল্যাণ সুনিশ্চিত করা, নাগরিকদের জন্য এমন একটি অভ্যন্তরীণ, বিরোধহীন, নিরাপদ ও ন্যায়সঙ্গত অঞ্চল গড়ে তোলা যেখানে তারা অবাধে চলাচল করতে পারবে, একটি অভিন্ন বাজার ব্যবস্থা গড়ে তোলা যা ইউরোপের টেকসই উন্নয়নের জন্য কাজ করবে এবং যার ভিত্তি হবে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্য স্থিতিশীলতা এবং একটি প্রতিযোগিতামূলক সামাজিক বাজার অর্থনীতি, এবং এর উদ্দেশ্য হবে পূর্ণ কর্মসংস্থান ও সামাজিক প্রগতি এবং পরিবেশের গুণগত মানের উচ্চ সুরক্ষা এবং উন্নতকরণ সুনিশ্চিত করা, সামাজিক বিচ্ছিন্নতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা, শিশুদের অধিকার রক্ষা এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে সংহতি বৃদ্ধি করা, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আর্থসামাজিক ও আঞ্চলিক সংযোগ ও ঐক্য সুদৃঢ় করা, সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে সুনিশ্চিত করা, ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষা ও সমৃদ্ধ করা, একটি অর্থনৈতিক ইউনিয়ন গড়ে তোলা যার সাধারণ মুদ্রা হবে ইউরো, বৈশ্বিক ক্ষেত্রে ইউনিয়নের মূল্যবোধ ও স্বার্থকে তুলে ধরা, বিশ্বের শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে মানুষের মধ্যে সংহতি ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধিতে, অবাধ ও মুক্ত বাণিজ্যের প্রসারে, মানবাধিকার সুরক্ষায় এবং জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহ আন্তর্জাতিক আইন কঠোর অনুসরণ করতে সচেষ্ট থাকা। এগুলি ছিল ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। এখন আসলে ইউরোপীয় ইউনিয়নের গঠন নিয়ে। Formation of the European Union. European Union
বেশ কিছু প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে উঠেছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল, দি কাউন্সিল অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান হল ইউরোপীয় কাউন্সিল। ইউরোপীয় কাউন্সিল অনেকের নিকট কাউন্সিল অব মিনিস্টার্স নামেও পরিচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রত্যেক সদস্য রাষ্ট্রের একজন মন্ত্রী কাউন্সিল সভা সদস্য। প্রত্যেক সদস্য রাষ্ট্র পর্যায়ক্রমে 6 মাসের জন্য কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন। এই কাউন্সিল আইন প্রণয়ন ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে ইউরোপীয় পার্লামেন্টের সাথে যৌথভাবে ভূমিকা পালন করে। ইউরোপীয় কাউন্সিল বছরে 4 বার মিলিত হয়। ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট গঠিত হয়। এর সদস্যগণ সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। শুরুতে এর সদস্য সংখ্যা ছিল 78, পরে তা বৃদ্ধি পেয়ে 751 উপনীত হয়। বর্তমানে এ সদস্য সংখ্যা 766। ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপীয় ইউনিয়নের জন্য আইন প্রণয়ন করে এবং এর কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে তত্ত্বাবধান করে থাকে। ইউরোপীয় পার্লামেন্ট ফ্রান্সের স্টামবার্গ শহরে অবস্থিত। তারপর আসে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশনের সদস্যগণ 5 বছরের জন্য মনোনীত হন ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে। কমিশন তার কাজের জন্য ইউরোপীয় পার্লামেন্টের নিকট দায়ী থাকেন। প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে একজন ধরে নিয়ে 28 জন কমিশনারের সমন্বয়ে এই কমিশন গঠিত হয়। এটি হলো ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ। ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাধারণ স্বার্থ বাস্তবায়ন, ইউনিয়নের দৈনন্দিন কাজ সহ কাউন্সিল ও পার্লামেন্ট কর্তৃক গৃহীত বিধি ও নির্দেশনাসমূহ সদস্য রাষ্ট্রসমূহ মেনে চলছে কিনা তা নিশ্চিত করা হলো ইউরোপীয় কমিশনের অন্যতম দায়িত্ব। ইউরোপীয় কমিশনের প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসের পার্লামেন্ট ভবনে অবস্থিত। তারপরে আছে ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস। ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস এটি ইউরোপীয় ইউনিয়নের আইন বিষয়ক সর্বোচ্চ আদালত। প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে একজন করে বিচারক নিয়ে মোট 2 জন বিচারক সমন্বয়ে এটি গঠিত হয়। বিচারকদের সহায়তা করেন 8 জন অ্যাডভোকেট জেনারেল। এই আদালত প্রতিষ্ঠিত হয়েছে লুক্সেমবার্গে। এখন আসো ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক। ইউ এন্ড বাংলাদেশ অথবা রিলেশন অফ বাংলাদেশ উইথ ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাগজ ও নিউজপ্রিন্ট এবং হস্তশিল্পজাত দ্রব্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ হতে খাদ্যশস্য, কলকব্জা ও যন্ত্রপাতি, পরিবহন ও যানবাহনের যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, ঔষধপত্র ও লৌহ ইস্পাতজাত দ্রব্য আমদানি করে থাকে। 1999-2000 অর্থ বছরে বাংলাদেশ থেকে 28,818 কোটি 52 লাখ টাকার পণ্য বিদেশে রপ্তানি হয়। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে 46% পণ্য রপ্তানি করা হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পোল্যান্ডে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে থাকে।
বাংলাদেশে প্রতি বছর হ্যান্ডিক্যাপ শেয়ার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ হয়ে থাকে, বিশেষ করে জার্মানিতে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জার্মানির সবচেয়ে বেশি তৈরি পোশাক ও রপ্তানি করে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সহ 48টি সংলগ্ন দেশকে তাদের দেশে বাজারে স্বল্প ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদান করেছে। ফলে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধার আওতায় প্রায় 12.5% শুল্ক দেওয়া হচ্ছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে বাংলাদেশে রপ্তানিকৃত পণ্যের দাম কম হবে এবং বাংলাদেশের পণ্য অন্য দেশের পণ্যের সাথে কম্পিটিশনে টিকে থাকতে সক্ষম হচ্ছে। বাংলাদেশে 1999 সালের 4 জানুয়ারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এবি ব্যাংকের মাধ্যমে প্রথম ইউরো মুদ্রায় লেনদেন শুরু করে। সুতরাং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই নিবিড় ও গভীর। অর্থাৎ বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যবস্থাপনা, এটা ইউরোপীয় ইউনিয়ন দেশের সাথে রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেশিরভাগ এক্সপোর্ট এই সমস্ত দেশে হয়ে থাকে। এখন আসো কমনওয়েলথ নিয়ে। কমনওয়েলথ অফ নেশনস বা কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন রাষ্ট্রসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। অর্থাৎ সাবেক ব্রিটিশ উপনিবেশ বর্তমান স্বাধীন এইসব দেশের রাষ্ট্রসমূহের সংস্থা হচ্ছে কমনওয়েলথ। বর্তমানে এর সদস্য সংখ্যা 54। ব্রিটিশ রাজা বা রানী এর সংস্থার প্রতিটি প্রধান। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। গ্রেট ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশনস গঠিত হয়। কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1949 সালে। এর আদি নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস। কমনওয়েলথের সদর দপ্তর অর্থাৎ সচিবালয় লন্ডনের মার্লবরো হাউসে অবস্থিত। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কমল শর্মা ভারতের এবং বর্তমান চেয়ারপারসন কমলা প্রসাদ বিশেষ ট্রিনিডাড ও টবেগো। কমনওয়েলথ দিবস পালিত হয় প্রতি বছর মার্চ মাসের 2য় সোমবার। কমনওয়েলথ এর সরকার প্রধানদের সভা হল সংস্থার প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। প্রতি 2 বছর পর পর এর সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর সরকার প্রধানগণ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সরকার প্রধানদের সভা যে রাষ্ট্র আয়োজন করে সেই রাষ্ট্র সরকার প্রধান কমনওয়েলথ অফিস সভাপতি হিসাবে বিবেচিত হন। পরবর্তী সভা না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন। ব্রিটিশ উপনিবেশ না হইলেও কমনওয়েলথের সদস্য হয়েছে এমনও কতিপয় রাষ্ট্র রয়েছে। আবার এমনও কতিপয় রাষ্ট্র আছে যেগুলি ব্রিটিশ উপনিবেশ ছিল কিন্তু কমনওয়েলথের সদস্য হয় নাই। কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন এরা কখনো কমনওয়েলথের ব্রিটিশ উপনিবেশ ছিল না। মাদাগাস্কার, আলজেরিয়া ব্রিটিশ উপনিবেশ ছিল না। ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত না হইয়া কমনওয়েলথের সদস্য হয়েছে কতিপয় রাষ্ট্র, যেমন কমনওয়েলথের ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল কিন্তু কমনওয়েলথের সদস্য নয় এরূপ কিছু রাষ্ট্র হলো মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিশর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান। কমনওয়েলথ 5 সেপ্টেম্বর 2019 তারিখে ফিজিকে বহিষ্কার করে। কিন্তু পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় 2009 সালে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে 1972 সালে কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল।
পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় 1999 সালে এবং পুনরায় পাকিস্তানকে কমনওয়েলথের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয় 2004 সালে। নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয় 1995 সালে। সম্প্রতি নাইজেরিয়াকে পুনরায় কমনওয়েলথের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল জিম্বাবুয়ে। কমনওয়েলথের লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে কমনওয়েলথের যাত্রা। আমরা জানি কমনওয়েলথ গঠিত হয়েছিল একসময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোকে নিয়ে। এর মূল লক্ষ্য ছিল এসব রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। দীর্ঘদিন কোনো লিখিত চুক্তি বা সনদের মাধ্যমে এর উদ্দেশ্য স্থির করা হয়নি। পরবর্তী বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে গৃহীত ঘোষণার মাধ্যমে এর কিছু উদ্দেশ্য স্থির করা হয়। 1971 সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সরকার প্রধানদের সম্মেলনে এর উদ্দেশ্যসমূহ সর্বপ্রথম ঘোষিত হয়, যেগুলো ছিল এরকম: প্রথমত, আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা করা, দারিদ্র্য, অজ্ঞতা, রোগ ও ব্যাধির বিরুদ্ধে লড়াই করা, সাম্য প্রতিষ্ঠায় অনুসন্ধিৎস হওয়া, বর্ণবৈষম্যের বিরোধিতা করা, অবাধ মুক্ত বাণিজ্য ব্যবস্থা করে তোলা, লিঙ্গগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, টেকসই পরিবেশ সংরক্ষণ করা, মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের বিকাশ সাধন করা, ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের প্রয়োজন সমূহের স্বীকৃতি প্রদান করা, সুশীল সমাজের ভূমিকাকে গুরুত্ব প্রদান করা, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা বৃদ্ধি করা। আমরা দেখি অনেকগুলি মহান লক্ষ্য ও উদ্দেশ্য কমনওয়েলথের যাত্রা শুরুর প্রাক্কালে ছিল। কমনওয়েলথ সৃষ্টি হওয়ার পর থেকে বা বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশের সাথে কমনওয়েলথের সম্পর্ক খুবই ভালো। আমরা আসবো বাংলাদেশ ও কমনওয়েলথ থেকে। কমনওয়েলথের বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য রাষ্ট্র। 1972 সালের 18 এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সর্বপ্রথম সদস্য হয়। অর্থাৎ 1972 সালের 18 এপ্রিল বাংলাদেশ স্বাধীনতা কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। এরপর থেকে কমনওয়েলথের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যোগাযোগ অব্যাহত আছে। কমনওয়েলথ ছিল বাংলাদেশের সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ। এটা একটা ব্যতিক্রম ব্যাপার। আপনার লিবারেশন বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেছে, তার মধ্যে সর্বপ্রথম ছিল কমনওয়েলথের সদস্যপদ লাভ করা। বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে পাকিস্তান কিন্তু এই সংস্থা ত্যাগ করেছিল, কেননা কমনওয়েলথ গঠিত হয়েছে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোকে নিয়ে। এই সংস্থার মূল লক্ষ্য ছিল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যকার আর্থসামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। কমনওয়েলথের মূল শক্তি গ্রেট ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশের 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের প্রচার মাধ্যমগুলো, বিশেষ করে বিবিসি এবং লন্ডন টাইমস, স্বাধীনতাকামী বাঙালি জনগণের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, প্রতিরোধ আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে প্রচার করে বিশ্ব জনমত গঠন করতে সহযোগিতা করেছিল। অস্ট্রেলিয়ার ব্যাপারে ভূমিকা ছিল এক্ষেত্রে প্রশংসনীয়।
কেননা আমরা জানি অস্ট্রেলিয়া কিন্তু কমনওয়েলথের অন্তর্ভুক্ত। গ্রেট ব্রিটেন সহ কমনওয়েলথভুক্ত দেশগুলি ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতিকে সচল করে তোলার জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলো অকাতরে সাহায্য সহযোগিতা প্রদান করেছে। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে কমনওয়েলথের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক বজায় রেখে চলছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে অটোয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে যোগদান করেন। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্লিনে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে যোগদান করেন। 1995 সালে বাংলাদেশের সরকার বিরোধী দলের মধ্যে যখন রাজনৈতিক সংকট দেখা দেয়, তখন কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তৎকালীন বিরোধী দলনেত্রী শেখ হাসিনার সাথে সংকট নিরসন নিয়ে আলোচনা করেন এবং সংকট নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালান। কমনওয়েলথের মহাসচিবের বিশেষ দূত স্যার নেনিয়ান বাংলাদেশের সেই সময়কার রাজনৈতিক সংকট নিরসনে 42 দিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়েছিলেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাথে কমনওয়েলথের এবং এর সদস্য রাষ্ট্রগুলির সম্পর্ক বরাবরই ভালো ছিল এবং এখনো পর্যন্ত তা অব্যাহত আছে। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আন্তর্জাতিক সংগঠন বা আন্তর্জাতিক সংস্থা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ নিয়ে আলোচনা করলাম। এই দুইটাই বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম। দুইটার সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, তোমরা আলোচনা থেকে জানতে পারলাম এবং এই সম্পর্ক ভালো করার মাধ্যমে বাংলাদেশ চাচ্ছে তার ইকোনমিক্স ডেভেলপমেন্টকে আরো সমৃদ্ধ করতে। দুইটা দেশের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্যিক অর্থনৈতিক স্বার্থ আদায় করার জন্য ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেকাংশে আমরা সফল হয়েছি এবং আরো অনেক কিছু সফলতা আমাদের প্রাপ্তির পথে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আশা করি যেগুলি আমাদের কিছুটা ব্যর্থতা রয়েছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমরা সফলতাকে আরো বেশি পরিমাণ আমাদের নিজেদের স্বার্থে নিজেদের অনুকূলে নিয়ে আসতে প্রয়াস চালাবো এবং প্রচেষ্টা হবো। কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়ন দুটোটাই ইউরোপীয় অন্তর্গত আন্তর্জাতিক সংস্থা। এই কারণে তাদের সাথে ইচ্ছা করলে আমরা সবকিছু বার্গেনিং করে আদায় করতে পারি না, আমাদেরকে আদায় করতে হবে টেকনিক্যালি, ট্যাক্টফুলি এবং ডিপ্লোম্যাটিক্যালি। সেজন্য আমাদের কূটনৈতিক মানটাকে আরো উন্নত করতে হবে। অর্থাৎ আমরা যত বেশি ট্যাক্টফুল এবং টেকনিক্যাল হব তত বেশি আমরা আমাদের ইকোনমিক স্বার্থটা আদায় করতে পারবো। ইনশাআল্লাহ আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা আরো বেশি পরিমাণ সাকসেস হব। শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছ। আরো ডিটেলস আমরা বইতে পড়লে জানতে পারবো। তোমরা আরো ডিটেলস বইতে পড়ে জানবা, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। তোমাদের সকলের জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।